পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। মৃত বরকত শেখ বীরভূমের নানুরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ ছিল বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় বোমা বাঁধা হচ্ছিল। অভিযোগ ছিল স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। তুফান নিজেও বোমা বিস্ফোরণে জখম হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ সূত্রে খবর, তুফান দাগী দুষ্কৃতী। তুফানের বিরুদ্ধে চুরি ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে। মাত্র 10 দিন আগে তুফান জেল থেকে ছাড়া পায়, আর জেল থেকে বেরিয়ে সে বোমা বাঁধছিল কেন? কার নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? বহিরাগতরা গ্রামে ঢুকলোই বা কিভাবে? পুলিশই বা কি করছিল? একাধিক প্রশ্ন উঠছে। কাটোয়ার রাজুয়া গ্রামে এই পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, যে ঘটনায় একেবারে যিনি ওই বাড়িতে থাকতেন সেই বরকত শেখ বীরভূমের নানুরের বাসিন্দা, তার মৃত্যু হয়েছে। এবং যে দাগী অপরাধীর নাম সামনে আসছে তুফান চৌধুরী, যাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, এই বাড়িতে বসে সে বোমা বাঁধছিল। সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কি কারণে এই বোমা বাঁধা হচ্ছিল? মাত্র 10 দিন আগে যে দাগী অপরাধী ছাড়া পেয়েছে, তাকে বাইরে থেকে এখানে বোমা বাঁধার জন্য নিয়ে আসা হয়েছিল, কারণ কি? পুলিশ কি বলছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে তুফান চৌধুরী, যে কিন্তু এখানে দাগী আসামি বলে পরিচিত হলেও সে কিন্তু স্থানীয় বাসিন্দাই। এবং এই তুফান চৌধুরী শুধুমাত্র একা নয়, তার মাথার পিছনে অন্য কারোর হাত রয়েছে, এমনটা কিন্তু পুলিশ প্রথম থেকে মনে করছিল। এখন যেমনটা জানা যাচ্ছে যে জঙ্গল শেখ তার হাত রয়েছে কিন্তু এই তুফান চৌধুরীর মাথার পিছনে। কেন তুফান চৌধুরীর মাথার পিছনে হাত রয়েছে? কারণ এই যে গ্রাম রাজুয়া গ্রাম, সেই রাজুয়া গ্রাম সংলগ্ন একাধিক বালির ঘাট রয়েছে। সেই বালির ঘাটের দখল কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই জঙ্গল শেখের হাতে নেই। এবং জঙ্গল শেখ সে কিন্তু একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে কিন্তু কাটোয়া পুরসভার ভাইস চেয়ারম্যানও ছিল। স্বাভাবিকভাবে সে এই মুহূর্তে কিন্তু এলাকা ছাড়া, এবং সে কিন্তু নিজের এলাকা, পুরনো এলাকা, সেটা কিন্তু ফিরে পেতে চায়। এবং সেই কারণেই কিন্তু এই তুফান চৌধুরীকে ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং তুফান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে সে এখানে বোমা বাঁধার কাজটি সে দেখভাল করতে পারে। এবং সে কারণেই তুফান চৌধুরী বীরভূমের নানুর থেকে বেশ কিছু দুষ্কৃতী নিয়ে এসে সে কিন্তু এখানে বোমা বাঁধার যে কাজ, এই পরিত্যক্ত বাড়িটি চিহ্নিত করে সেই বোমা বাঁধার কাজ করছিল। গতকাল সন্ধ্যে 8:30 নাগাদ কিন্তু আচমকা পরপর 2টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং সেই বিস্ফোরণ এতটাই তীব্রতর ছিল যে স্থানীয় বাসিন্দারা মনে করেছিল যে আচমকা হয়তো বাজ পড়েছে। এবং পরবর্তী সময় যখন তারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, গোটা এলাকা কিন্তু ধোঁয়ার গ্রাসে চলে গিয়েছিল। এবং এই মুহূর্তে তুমি যে ছবি আমার ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে ঘরে কিন্তু কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। যে লোহার ড্রামটি দেখা যাচ্ছে, সেই লোহার ড্রামের সামনে কিন্তু একটি মৃতদেহ পড়েছিল। পরবর্তী সময় পুলিশ পরিচয় জানতে পারে, বরকত শেখ তার নাম, বীরভূমের নানুরের বাসিন্দা। এবং আহত অবস্থায় স্থানীয় একটি দোকানের সিঁড়িতে বসেছিল কিন্তু তুফান চৌধুরী। পুলিশ তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যায়। এবং এই মুহূর্তে পুলিশ তাকে জেরা করে জানবার চেষ্টা করবে যে ঠিক কী কারণে এইরকম একটি পরিত্যক্ত বাড়িকে বেছে নিয়ে সেখানে তারা বোমা তৈরি করছিল। প্রাথমিকভাবে যেটা অনুমান যে এই বোমার মাধ্যমেই কিন্তু এলাকার বালিঘাটগুলো একের পর এক দখল নেওয়া, এবং সেই দখল কিন্তু মেন নিতে চাইছিল জঙ্গল শেখ, যার একসময় এখানে রাজত্ব চলতো। কারণ বালির যে টাকা, সেই টাকার কিন্তু একটা বড় অংশ এই জঙ্গল শেখ পেত, কিন্তু যেটা থেকে সে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছে। স্বাভাবিকভাবে সেই যে বালির টাকা, বালিঘাটের টাকা, সেই টাকাই কিন্তু মূল লক্ষ্য। এবং বালিঘাট যার, এই এলাকার উপরে করায়ত্ত বা এলাকার উপরে দখলদারিও তার, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সে কারণেই কিন্তু যাবতীয় পরিকল্পনা করা হয়েছিল এই রাজুয়া গ্রামকে কেন্দ্র করে। কুসুমিতা, একেবারেই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে বালিঘাটের দখলদারি কার হাতে থাকবে, এটাই কিন্তু মূল কারণ, যে কারণে এই বাড়ির মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। 10 দিন আগে যে ছাড়া পেয়েছে সেই দাগী দুষ্কৃতী তুফান চৌধুরী, তাকে নিয়ে আসা হয়েছিল বোমা বাঁধার জন্য। স্থানীয়রা কিন্তু এমনটাই বলছেন। অজয় নদের চুরপুনি ঘাট থেকে টেন্ডারের মাধ্যমে বৈধভাবে বালি তোলা হয়। বালিঘাটের মালিকদের ভয় দেখিয়ে টাকা আদায় করার অভিযোগও রয়েছে। এই অভিযোগ কিন্তু তুফান চৌধুরী সহ অন্য দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভয় দেখানোর জন্যই কিন্তু বোমা বাঁধা হচ্ছিল, এমনটা বলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। কাটোয়ায় বিস্ফোরণের পরেই উঠে আসছে বালির ঘাটের তত্ত্ব। কার দখলে থাকবে বালির ঘাট? কাটোয়া শহর একেবারে চারপাশ দিয়ে রয়েছে অজয় ও ভাগীরথী। সেই ভাগীরথী অজয়ের নানান ধারেই রয়েছে বালির খাদান। সেই রকম একটা খাদানেই রয়েছি যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে। তার থেকে কয়েকশো মিটার দূরেই হচ্ছে এই বালির খাদান। এবং দেখতে পাচ্ছি চারিদিকে সেখানে বালিও রয়েছে।
কোথাও একটা তত্ত্ব কিন্তু আসছে বারবার করে যে এই বালি খাদানের আর সেখানকার দখলদারি কার হাতে থাকবে সেই নিয়েই কি মূলত অশান্তি, সেই কারণেই কি বোমা বাঁধা হচ্ছিল। একেবারে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য যে জঙ্গল শেখ যে একসময় তৃণমূলের কাউন্সিলর ছিল, এখন তাকে বহিষ্কার করা হয়েছে, সে মূলত তার দলবল নিয়ে এই যে গোটা শহরের আশেপাশের যে বালিঘাটগুলো রয়েছিল সেগুলো দখল করার চেষ্টা করছিল। কারণ এই বালিঘাট থেকে প্রচুর টাকা পাওয়া যায় এবং সেখান থেকেই কিন্তু অস্ত্র তারপরে বোমা, এই যে বিভিন্ন টাকার দরকার সেগুলো এই বালিঘাট থেকে ওঠে এবং সেই কারণেই কিন্তু এই বালিঘাটকেই মূলত টার্গেট করেছিল। এবং যে দুষ্কৃতী তুফান এই বিস্ফোরণের সময় যে আহত হয়েছে সেও কিন্তু জঙ্গলের লোক এবং মূলত তারা এই বালির দখলকে কেন্দ্র করেই সেখানে তৈরি হচ্ছিল, সেখানে বোমা বাজছিল এবং সেই বোমা নিয়ে হয়তো একেবারে জেলা সভাপতির ওপর আক্রমণ চালাতে পারত। অর্থাৎ যে ঘটনায় ঘটুক উঠে আসছে কিন্তু বালি খাদানের কথা এবং সেই বালি খাদান আমরা দেখতে পাচ্ছি। এই বালি খাদানের মধ্যেই কি লুকিয়ে রয়েছে সমস্ত রহস্য, এই প্রশ্ন বারবার করে উঠে আসছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। বোমা বাঁধা হচ্ছিল, বালিঘাটের দখলদারি কার হাতে থাকবে মূলত কারণ নাকি সেটাই, কিন্তু বোমা বাঁধা হচ্ছিল তার উপরে বা তৃণমূল কর্মীদের উপরে হামলা চালানোর জন্য, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। লক্ষ্য তো আমরাই, আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের উপরও হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর, জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। প্রথমে বালিঘাট দখল নেবে, সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে, আপনার উপরও, আমার উপরেও হতে পারে। কিন্তু পুলিশ মন্ত্রীকে সরাসরি ছোটা করা হচ্ছে, তার কারণ পুলিশের যে নিজস্ব ইন্টেলিজেন্স আছে সেই ইন্টেলিজেন্স তাহলে কোথায় গেল? এর আগে পশ্চিমবঙ্গে মমতা যে সরকার তৈরি করেছে, সিদ্দিকুল্লাহ সাহেব তার কৃতিত্ব দাবি করেছিলেন, এখন তিনি বলছেন যে তাকে মারবার চক্রান্ত হয়েছে। এবার এখানে রবীন্দ্রনাথ বাবু বলেছেন তাকে মারবার বা হত্যা করবার বা আহত করবার চেষ্টা করা হয়েছে। এটা কি তৃণমূল দলের মধ্যেকার এই সমস্যার কারণে এক নেতা আরেক নেতাকে সরিয়ে জায়গা নিতে চাচ্ছে, নাকি এই রাজ্যের পুলিশ প্রশাসনটা আসলে দুষ্কৃতীদের কাছে হাতের মোয়া হয়ে দাঁড়িয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটছে? সেটা তো রাজ্যের প্রশাসনকেই ভাবতে হবে। কাটোয়ায় বোমা বিস্ফোরণে আহত হয়েছে তুফান চৌধুরী। তুফান চৌধুরী কে দাগী দুষ্কৃতী, কে বলছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল, সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা নয়, 10-15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে। সেই ঘটনাতে খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল, কিন্তু ধরতে পারেনি, ওরা পালিয়ে গিয়েছিল এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব, অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, একজন দাগী অপরাধী সমাজবিরোধী মাত্র 10-15 আগে যে ছাড়া পেয়েছে, সেই এলাকায় ঢুকে একটা বাড়ির মধ্যে বোমা বানাচ্ছে, এমনকি তার সঙ্গে আরো অপরাধীরা ছিল যারা নাকি এই বিস্ফোরণের পর পালিয়ে গিয়েছে, এমনটা স্থানীয়রা দাবি করছেন। তাহলে পুলিশ কি করছিল? এভাবে কি করে এরা ঘুরে বেড়াতে পারে, এরকম অবারিত দ্বার কি করে?
দেখো, এখন সবচেয়ে বেশি বড় প্রশ্ন কিন্তু এটাই যে একজন দাগী আসামি সে 10 দিন আগে জেল থেকে ছাড়া পেল এবং তারপর সে বোমা বাঁধবে এবং দুষ্কৃতী জোগাড় করে নিয়ে এসে একেবারে গ্রামের মধ্যে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধবে এবং সেখানে অশান্তি তৈরির চেষ্টা করবে। পুলিশের কাছে কোনো তথ্য নেই, অর্থাৎ এটা থেকে স্পষ্ট যে একজন দাগী আসামির উপরে কিন্তু নজরদারি ছিল না পুলিশের, এবং যদি সেটা থাকতো তাহলে হয়তো এই বোমার মশলা থেকে জোগাড় করা থেকে শুরু করে দুষ্কৃতীদের ভিন জেলা থেকে নিয়ে আসা থেকে শুরু করে এই সমস্ত প্রক্রিয়া হওয়ার আগেই হয়তো পুলিশের জালে ফের এই তুফান চৌধুরী আটক হয়ে যেতে পারতো বা গ্রেপ্তার হতে পারতো। কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু তুফান চৌধুরী বোমার মশলা জোগাড় থেকে শুরু করে বীরভূমের নানুর থেকে দুষ্কৃতী নিয়ে এসে বোমা বাঁধার কাজ শুরু হয়ে গেল এবং পরিত্যক্ত বাড়ি চিহ্নিত করে সেখানে বোমা বাঁধা হলো এবং দুর্ঘটনাক্রমে সেই বোমা বিস্ফোরণ ঘটলো, একজনের মৃত্যু হলো, তুফান চৌধুরী আহত হলো। তারপর গোটা বিষয়টা কিন্তু পুলিশের নজরে আসছে। অর্থাৎ একজন দাগী আসামি 10 দিন আগে জেল থেকে ছাড়া পেলেও তার উপরে যে প্রশাসনের কোনো নজর ছিল না এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে যেমনটা কিন্তু রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও বলছে যে এর আগে কিন্তু তাদের অতীত যে ইতিহাস রয়েছে সেখানেও কিন্তু বারে বারে বিভিন্ন অভিযোগে কিন্তু এই তুফান চৌধুরী, জঙ্গল শেখ এরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে বা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কখনো ভয় দেখানো, কখনো ছিনতাই, কখনো ডাকাতি, বিভিন্ন সময়। এমনকি এই অভিযোগ রয়েছে যে কাটোয়া পুরসভার নির্বাচনের আগে রাইফেল হাতে এই জঙ্গল শেখকেও বন্ধু দেখা গেছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কি প্রশাসনের নজর একেবারেই নেই যে একজন দুষ্কৃতী সে 10-15 দিন আগে জেল থেকে ছাড়া পেল, তারপর সে নিজের এলাকায় ফিরলো, একটি পরিত্যক্ত বাড়ি সেটিকে চিহ্নিত করলো, তারপর সেখানে বোমার মশলা জোগাড় করলো, পাশের জেলা বীরভূম থেকে সেখান থেকে দুষ্কৃতী জোগাড় করলো এবং বোমা বাঁধা পর্যন্ত হয়ে গেল। ফলত পুলিশের যে নজরদারি তার বিরাট বড়সড় গলত রয়েছে সেটা কিন্তু এই ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কুসুমিতা, অনির্বাণ, ধন্যবাদ।